আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি। কিছুটা ঠান্ডা জ্বর লেগে গলা বসে গেছে। ছোটোবেলায় আমি খুব করে দাবা খেলতাম এবং আমাকে দাবা খেলায় অনেকেই হারাতে পারতো না। দীর্ঘদিন খেলেছি এবং আবার দীর্ঘদিন হলো দাবা খেলা ছেড়েও দিয়েছি। তো আমাকে দাবা খেলায় হারাতে অনেকেই পারতো না। সেসব ইতিহাস এখন আর তুলে ধরার দরকার নেই। একদম ছোটোবেলা থেকে খেলতাম। আমি যখন ঢাকায় জাতীয় দাবা ফেডারেশনের মাঝে মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতাম, তখন আমি চিনতাম গ্র্যান্ড মাস্টার জিয়া। আজকে মন খারাপ হয়ে গেল একটি খবর দেখে যে দাবার আসরেই গ্র্যান্ড মাস্টার জিয়া ওনার চিরবিদায় হয়ে গেল। খুবই দুঃখজনক। বাংলাদেশ দাবা ফেডারেশন চলছিল দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ড। শুক্রবার বিকেলে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। এনামুল হোসেন রাজীবও ভালো খেলোয়াড় এবং তারা দুজনেই গ্র্যান্ড মাস্টার। আর এই গ্র্যান্ড মাস্টার যখন রাজীবের বিপক্ষে খেলছিলেন, খেলতে খেলতেই হঠাৎ করে লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত তাকে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা গ্র্যান্ড মাস্টার জিয়াকে মৃত ঘোষণা করেন। খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি জানি, আমি যখন দাবা খেলতাম প্রচণ্ড মানসিক চাপ তৈরি হতো দাবা খেলার সময়, এবং প্রতিপক্ষের রাজাকে কীভাবে কুপঘাত করা যায়, নিজের সৈন্য সামন্ত বজায় রেখে, হাতি ঘোড়া টিকিয়ে রেখে কীভাবে কঠিন থেকে কঠিন চাল দিয়ে অপর দলের রাজা মশাইকে কীভাবে কুপঘাত করা যায়, কিস্তিমাত করা যায়, এটা দাবা খেলার মূল তবে দাবা খেলার বাংলাদেশে দাবা খেলা বেশ জনপ্রিয়, কিন্তু ক্রিকেট এবং ফুটবলের মতো দাবা খেলাকে জনপ্রিয় করা সম্ভব হয়নি। কারণ দাবা খেলা খুবই সম্মুখ গতির খেলা, এটার বুদ্ধির খেলা, কিন্তু অনেক আস্তে আস্তে খেলা হয়। তো ফুটবল এবং ক্রিকেটের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো উত্তেজনাপূর্ণ খেলা দাবা না, কিন্তু দাবা খেলা খুবই বুদ্ধির খেলা। আমি যেটা খেলতাম, যা দীর্ঘদিন খেলেছি এবং দীর্ঘদিন সেই খেলা ছেড়েও দিয়েছি। যাই হোক, এখনকার বড় শিরোনাম হচ্ছে 10টা জেলায় বন্যা হয়েছে, কোথাও উন্নতি কোথাও অবনতি। তো যাই হোক, খবরটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ শুক্রবার জানিয়েছে, দেশের ভিতর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি সার্বিকভাবে কমছে, যা আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় এই অঞ্চলের বিভিন্ন নিম্ন অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তো বন্যার পূর্বাভাস আমরা আগেই পেয়েছি। এদিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ব্রিটিশ নির্বাচন, ইংল্যান্ডের নির্বাচন হয়ে গেল, প্রধানমন্ত্রী হলেন কেয়ার স্টারমার। আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছে। তবে এখানে একটা বিষয় আমাকে খুবই খটকা লেগেছে এই খবরে। আমি খুব হতভম্ব হয়ে গেলাম। এত কিছুর পরও গোপনই থাকছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব। তাহলে কি হলো? সরকারি চাকরিজীবীরা তাদের সম্পদের হিসাব দিতে হবে, সে বিষয়গুলো যখন সামনে চলে আসছিল আজিজ, বেনজির, মতিউর কাণ্ডে, আমরা মনে করছিলাম যে একটা ইউটার্ন হচ্ছে, যে হ্যাঁ, সরকারি চাকরি করে ঘুষ দুর্নীতি করা যাবে না, সেটা চিরস্থায়ীভাবে বন্ধ হওয়ার পথে যাবে, যখন সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছিল। কিন্তু আজকের খবরে আমি হতভম্ব, গোপনই থাকছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এবং জাতীয় শুদ্ধাচার কৌশলে
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলা হলেও এ নিয়ে সচিবদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তার মানে কি, সরকারি চাকরিজীবীতে এখন যারা শীর্ষস্থানে আছেন সচিব লেভেলে, তাদের মধ্যে মতানৈক্য হতেই পারে। কারণ হচ্ছে যে নিজেরাই নিজেদের পায়ে তার কুড়াল মারবে না। পত্রিকার খবরে উঠে এসেছে, কয়েকজন সচিব বলেছেন আয়কর আইন 2023 অনুযায়ী এসব তথ্য গোপন থাকবে। আর 3জন সচিব বলেছেন স্ত্রীদের সম্পদের হিসাবও জমা দিতে হবে, তবে প্রত্যেককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাব বিবরণী জমা দেবেন। এ তথ্য কর্তৃপক্ষকে গোপন রাখতে হবে, জনগণের কাছে প্রকাশ করা যাবে না। মানে কর্তৃপক্ষ গোপন রাখবে, জনগণের কাছে প্রকাশ করা যাবে না। সচিবদের এসব মতের প্রেক্ষিতে জ্যেষ্ঠ কয়েকজন সচিব বলেছেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 সংশোধনীতে জনমতের প্রতিফলন থাকা উচিত। এজন্য বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেককে সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান রাখতে হবে। তবে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এবং জাতীয় শুদ্ধাচার কৌশলে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলা হলেও এ নিয়ে সচিবদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তারপর শিরোনাম হয়েছে পত্রিকায়, গোপনই থাকছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব। আইজিপি আবদুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়ালো সরকার। এই খবরটা উঠে এসেছে। 2 সেনাসহ 33 রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের ট্রলার সেন্ট মার্টিনে। আমরা সকালে এটা আমাদের গ্রিন পার্টিতে কক্সবাজারে আমরা এই রিপোর্টটা করেছিলাম, এবং সেখানে বাংলাদেশের যেই নীতি, পররাষ্ট্র নীতি, সহিষ্ণুতার নীতি, এটা একদিকে যেমন কেউ কেউ প্রশংসা করবে, অন্যদিকে কেউ কেউ সমালোচনা করবে। কেননা যে বাংলাদেশে অলরেডি 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গাদের বোঝা মাথায় নিয়ে আছে, তার উপরে এরকম দফায় দফায় সেন্ট মার্টিন দ্বীপে হাজির হলো 35 জন, 2 জন সেনা সহ 33 রোহিঙ্গা। মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি আজ শুক্রবার ভোরে 33 জন যাত্রী বোঝায় একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারের যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আদনান চৌধুরী, সংবাদ মাধ্যমে বলেছে, একটা সূত্র, আমিও খবর পেয়েছি একটা সূত্রে, দ্বীপে তারা বিজিবির হেফাজতে রয়েছে। আপনারা শুনছেন আজকের বাংলাদেশ। কেউ কেউ লুকিয়ে শুনছেন, কেউ কেউ পরে শুনবেন। তাতে মোহাম্মদ আসিফ রোকন ভাতিজাকে দেখতে পাচ্ছি, আর পার্টিসিপেন্ট যারা আছে তারা হয়তো আস্তে আস্তে যোগ দেবে। একটা খবর না দিলেই নয়, কোটা আন্দোলনের সমন্বয়কে হলছাড়া করার চেষ্টা, তবে রুখে দিয়েছে শিক্ষার্থীরা। এই খবর আমরা আগেই পেয়েছি। কায়দা করে তার মুখ থেকে আবার অন্য কথা, ভিন্ন কথা শুনিয়ে নেওয়া হলো। চলমান কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জার্সিস আলমকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে সার্জিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার, আজকে মানে এটা হচ্ছে কালকে মধ্যরাতে এমন খবরের হলের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা, সেখানে তারা কোটা বিরোধী বিক্ষোভের সমর্থনে স্লোগান দিতে থাকেন। জাস্টিসের দাবি, কোটা বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া হয় তাকে। অমর একুশে হল শাখা ছাত্রলীগের কমিটির নেতারা হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে রাত 1টার দিকে পরবর্তী সময়ে সার্জিসকে কক্ষে পৌঁছে দেন হল অধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ। কি হচ্ছে এগুলি? কোটা আন্দোলনের বিষয়ে আমার নিজস্ব বক্তব্য হচ্ছে, মতামত হচ্ছে যে মেধাকে প্রাধান্য দিতে হবে। মেধাকে প্রাধান্য দিয়ে কোটাকে প্রাধান্য দিলে সেখানে অযোগ্য অযোগ্য ছেলেরা চাকরি পাবে বা তারা সুবিধা পাবে, এটা দেশের জন্য ক্ষতিকর। যে মহিউদ্দিন রনি বলছে না, যেটা কোটা দিয়ে প্রেম করা যায় কিন্তু দেশ চালানো যায় না।
এটা বুঝতে হবে, কারণ দেশ চালাতে হলে মেধাবীদের অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে। তো সেজন্য কোটা আন্দোলন দিন দিন আরও বেশি প্রাধান্য পাচ্ছে, এবং এটা কোনো রাজনৈতিক পেরিফেরির বাইরে এটাকে সঞ্চালিত হচ্ছে। অনেকেই বলতে চাচ্ছে যে কোটা আন্দোলন যারা করছে তারা রাজাকার বা তারা যুদ্ধ অপরাধী ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ হয়তো ভাবছেন যে কোটা অধিকারের পক্ষে থাকা মানে এরা মুক্তিযুদ্ধের প্রজন্ম ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাপারটা এখন তা না, সবগুলো মিলাই লেজে গুবরিয়ে করে ফেললে তো হবে না। কোটা আন্দোলন এখন মেধাবীদের আন্দোলন। মেধাবীরা কোটা চায় না, কারণ কোটাতে যেই কোটা ভিত্তিক বিষয়গুলো তাতে দেখা যাচ্ছে যে মাত্র মেধাবীদের জন্য 10-20% রেখে বাকিগুলো সব মুক্তিযোদ্ধা এই বিভিন্ন অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক সবগুলো এরকম করলে আসলে লেখাপড়ার কোনো মূল্যায়নটা থাকে না। আশা করি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সরকার। আর আর কোনো বিষয়ে আমি জাতীয় বিষয়গুলো সেরকম দেখছি না। মন্ত্রিসভায় স্টার মার্কের মন্ত্রিসভায় কারা কারা মানে স্টার মারের মন্ত্রিসভায় কারা কারা জায়গায় পেল সে বিষয়ে যারা আন্তর্জাতিক খবরের উপরে মনোযোগ দিচ্ছেন, সেখানে বলা যেতে পারে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার তার মন্ত্রিসভা গঠন করেছেন। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছেন স্টারমার। বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানিয়েছে। একটা খবর জানিয়ে রাখি, ইংল্যান্ডে ব্রিটিশে ওখানে দুটো আসন পেয়েছে গ্রিন পার্টির পক্ষ থেকে, বাংলাদেশ পার্টির গ্রিন পার্টির পক্ষ থেকে অভিনন্দন। যদিও এটা সর্বনিম্ন 2টা সিট পেয়েছে গ্রিন পার্টি। যাক, প্রধানমন্ত্রী তো পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত হয়েছেন কিয়ের স্টারমার। তার মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী এবং ডেভিড ল্যামিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে ঘোষণা করা হয়েছে রাসেল রিভসের নাম। ইয়েভেট কুপারকে স্বরাষ্ট্রমন্ত্রী, জন হিলিকে প্রতিরক্ষা সচিব এবং প্যাট ম্যাকফ্যারেনকে ডাচি অফ ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকেরই আলাদা আলাদা জীবনী আমরা কিছু কম বেশি জানি। স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন স্টিটির স্বাস্থ্যমন্ত্রী হবেন সেটা আমরা আগেই জানতাম। আইনমন্ত্রী শাবানা মাহমুদ, শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপস। যাই হোক, জ্বালানি মন্ত্রী হিসেবে এড মিলিব্যান্ড, লিজ কেন্ডাল কর্ম ও পেনশন মন্ত্রী, জোনাথন রেরন্স ব্যবসা এবং বাণিজ্য মন্ত্রী। তো এই হচ্ছে আরও মন্ত্রিসভার নাম আমি এখন নাইবা বললাম। রাসেলস ভাইপার থানার বাথরুমে পাওয়া গেছে সে খবর উতরিয়ে ট্রেনের ছাদে পাওয়া গেছে সে খবর পার হয়ে আমরা এমন একটা জায়গায় এসেছি যে একটা রেল কর্মীর কামড়ে সাপ মারা গেছে। এই খবরটা খুবই চাঞ্চল্যকর খবর। এতদিন সাপের কামড়ে মানুষ মারা গেছে, আজকে শুনলাম মানুষের কামড়ে সাপ মারা গেছে। তো যাই হোক, আজকের অনেকগুলো খবরের মধ্যে কিছু কিছু খবর আপনাদের মধ্যে শেয়ার করলাম, আর নতুন করে কোনো খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। তো এই কয়েকটি বিষয়ে এখন বাংলাদেশের মানে টপ নিউজ হিসেবে শিরোনামে চলে আসছে। সেটা হলো কোটা আন্দোলনের ছাত্ররা জড়িয়ে পড়ছে এবং তা থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে সরকারকেই। আপনারা যারা ভাই আমার নম্বরটা রাখেন, এখানে রিয়াজ মাহমুদ সাগর বললেন ভাই আমার নম্বরটা রাখেন, আপনার নম্বরটা ইনবক্সে দিয়ে দেন। তো রিয়াজ মাহমুদ সাগর তার নম্বরটা আমাকে অফার করেছে, আর তেমন কাউকে এখানে দেখছি না। ও আচ্ছা, নম্বর দিয়ে দিয়েছেন এখানে।
অবশ্যই রাখবো, আপনি ফোন করবেন মাঝে মধ্যে। গ্রিন পার্টি সবার জন্য উন্মুক্ত। আর অনেকেরই ধারণা যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বা সুখ্যাতি অর্জনের জন্য দল গ্রিন পার্টি রাজনীতি করি। আসলে ব্যাপারটা তা না। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই অন্যায় অনিয়মের বিরুদ্ধে যদি আপনি কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে রাজনীতি করতে হবে। তা না হলে আপনি কথা বলবো যে আপনি কে, হু আর ইউ, তাই না? আজকে যেমন দাবার আসরে চিরবিদায় নিয়েছে গ্র্যান্ড মাস্টার জিয়া, আমার খুব কষ্ট লাগলো। কিন্তু বাংলাদেশে মানুষ দাবা খেলা দেখতে চায় না, বা এখানে যে অনেক চিন্তাশীলতা আছে সেগুলো বুঝতে চায় না। বাংলাদেশের মানুষেরও ফুটবলে 2-4টা লাথি মারবে, গোলকিপারের হাত ফসকে ভিতরে ঢুকে যাবে, গোল করে উল্লাস দিবে। এবং ক্রিকেটের বেলাও তাই। ওই একটা শক্ত ক্রিকেটের বল তীব্র বেগে ছুটে আসে, প্লেয়ার সেটা ব্যাট দিয়ে মারে, এটা যদি দূর দূরান্ত পার হয় 6 হয়, নাহলে 4 হয়। এর মধ্যে শিক্ষামূলক কী আছে আমি জানি না, সাকিব আল হাসান ভালো বলতে পারবে। তবে আমাদের উচিত হবে বেশি বেশি করে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করা, গবেষণা করা, বিভিন্ন বিষয়ে গবেষণা করা উচিত। এবার বাজেটে যেমন শিক্ষা খাতে বরাদ্দ বরং কমেছে, বাড়েনি। সারা বছর আমরা চিল্লাচিল্লি করেছি যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াও, তার উপরে যে বরাদ্দ আছে সেটা অবকাঠামো ইত্যাদি ইত্যাদি আছে। এর মধ্যে গবেষণা খাতে তো বাড়াতে হবে, শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, একবার খবর শুনে আমি হতবাক হয়েছিলাম। সত্যি হতবাক হওয়ার মতো কথা। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করাটা এখন জরুরি হয়ে পড়েছে আর কি। হ্যাঁ, আর যার কারণে বরং আরও আমাদের দেশের দুর্নীতি প্রতিরোধে, বিশেষ করে দুর্নীতির বেশিরভাগ আমলারা যারা করেন বা সরকারি চাকরিজীবী যারা আছেন ঘুষ দুর্নীতি করেন, এই খবরটাকে আমাকে হতাশ করেছে যে গোপনই থেকে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব। কারণ হচ্ছে এই সমস্ত আইন কানুন তো সরকারি চাকরিজীবীরাই পাশ করে। ফলে তারা যদি ভেটো দিলে তো এটা প্রকাশ হওয়ার হবে না, বাধাগ্রস্ত হবে। আপনারা শুনছেন আমার কথা, কে কে জানি না। আমি কিছু গুরুত্বপূর্ণ কথাই বলছি। হয়তো আমাকে বাদ দিতে পারেন, মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ না, বা আমার দল হিসেবে আমি গুরুত্বপূর্ণ না, কিন্তু কথাগুলো তো আমি গুরুত্বপূর্ণ কথাই বলছি, তাই না? সেই মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বন্ধুকে গলা টেপে হত্যা করা হয়েছে। তো এইগুলো খবর শুনতে তো ভালো লাগে না। এটা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ট্রাঙ্কের ভেতরে তোষক মরণ দীপঙ্কর হাওলাদার ওরফে মোহাম্মদ সুমন, তার বয়স 34, এক ট্রাক চালকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যার নেপথ্যের কারণ খুঁজে পেয়েছে র্যাব। মূলত মাদক কারবারের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সুমনের সঙ্গে বন্ধু ট্রাক চালকের দ্বন্দ্ব বাধে। এর জেরে তাকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এসব শুনেও আমরা কেন মাদকের রুটগুলো বন্ধ করতে পারি না? মাদকের কঠিন ভয়াবহ অবস্থা আমি দেখলাম, এই তো পল্টনেই দেখলাম, কাকরাইলেই দেখলাম, পলিথিনের মধ্যে বাচ্চা বাচ্চা শিশু কিশোর পলিথিনের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে। মানে কোনো একটা ভয়াবহ মাদক, তার মধ্যে কোনো কিছু আঠা আছে, জুতার আঠা হতে পারে, হতে পারে। তারা ওইটা ছাড়া গায়ে গতরের শক্তি খুব দুর্বল হয়ে গেছে। বিভিন্ন চশমার দোকানগুলোতে গ্লাসের বাইরে থেকে তারা হাত পাচ্ছে, তো বাইরে পলিথিনের মধ্যে তারা নিঃশ্বাস নিচ্ছে। এবং এটা আরও বেশি লক্ষ্য করা যায় ওই ভিক্টোরিয়া পার্কে, সদরঘাটে একবার দেখেছিলাম, লাইন দিয়ে বসে। এইগুলোকে মাদকাসক্ত তাদেরকে রেস্কিউ করে চিকিৎসার ব্যবস্থা করা উচিত, দায়িত্ব সরকারের। কিন্তু এসব বিষয়গুলো
যারা যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে তারা কি ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। মতিঝিলে রান্নাঘরে মিলল গৃহবধূর লাশ। গৃহবধূর লাশ যদি রান্নাঘরে মেলে, তার নাম শান্তা আক্তার, বয়স 26। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন সে গলায় দড়ি নিল নাকি তাকে মেরে ঝুলে ফেলানো হলো সেটা বোঝা মুশকিল। শান্তার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরা সদরে। তিনি স্বামীর সঙ্গে কমলাপুরে ভাড়া বাসায় থাকতেন। মতিঝিল থানার উপপরিদর্শক ফাতেমা খাতুন এসব তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমে। তিনি বলেন, খবর পেয়ে দক্ষিণ কমলাপুরের 4র্থ তলার একটি বাসার রান্নাঘর থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় গৃহিণীকে উদ্ধার করি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত শিক্ষক মৃত বলে ঘোষণা করেন। আচ্ছা, এই দাম্পত্য কলহ বাড়ছে কেন? আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি জবাব দিবেন? মানুষের আয় যেমন কমে গেছে, নিত্য পণ্যের দাম তত বেড়ে গেছে। আপনি দেখেন, এখন ম্যাক্সিমাম কারেন্টের বিলগুলো মিটারে হয় এবং সেই মিটারে টাকা ভরতে না ভরতে লাল বাতি জ্বলে। ভয়াবহ আকার ধারণ করছে, ভয়াবহ। মানে আমি মনে করি যে বিশেষ করে শহর অঞ্চলে, গ্রামাঞ্চলেও মানুষ কারেন্ট ব্যবহার করে। এই যে মিটারে টাকা ঢোকানো হয়, গলধকরণ করা হয়। আমি সন্ধ্যায় ঢুকাইলাম 500 টাকা, আমার বিল জমা হলো 300 টাকা। 200 টাকা বিভিন্ন খাতে খাতে কেটে রাখা হলো। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে দাম্পত্য কলহ বাড়তে পারে, কারণ আয় তো বাড়েনি, বেড়েছে শুধু ব্যয়। বাসা ভাড়ার কথাই বলেন, অনেক অনেক বাড়িওয়ালারা আছে 10, 12, 15, 20 বছর আগেও তারা বিল্ডিং কমপ্লিট করেছে, ভাড়া দিয়েছে। এমন অবস্থা হয়েছে তাদের ছেলে মেয়ে সব বিদেশে থাকে, তারাও চাকরি বাকরি করে। বুড়ো বুড়ি ঢাকায় থাকে, তাদের তেমন খরচ নাই, কিন্তু পুরো হাই রাইজ বিল্ডিংয়ে ভাড়া তুলে ব্যাংকে জমাচ্ছে। সেখানে সরকারের কোনো খবরদারি নাই, নজরদারি নাই। সমাজ কল্যাণ অধিদপ্তরের বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এসব বিষয়ে কোনো চিন্তাই মাথায় নাই যে কিছু কিছু বাড়িতে যাদের ব্যাংকে ঋণের টাকা শোধ হয়েছে, যাদের সংসারে দায় দেনা দায়ভার কমেছে, সেসব বাড়িতে ভাড়া কমিয়ে দিতে হবে। ভাড়া বছর অন্তে তারা শুধু বাড়িয়ে দিচ্ছে। ফলে একটা লোক যে আয় করে তার অধিকাংশ টাকা যদি বাসা ভাড়া দেয়, একটা সামান্য কিছু তরকারি, সদাই, আদা, মরিচ, রসুন কিনতেই হাজার হাজার টাকা চলে যায়। আমি তো মনে করি ঢাকা শহরে অনেক মুদির দোকানদাররা অনেক মধ্যবিত্ত পরিবারকে বাঁচিয়ে রেখেছে, যারা হয়তো কালে ভদ্রে বিভিন্ন বিল, ব্যবসার, চাকরির পয়সা দিয়ে মুদি দোকানকে পরিশোধ করে। কিন্তু এমন একটা সময় থাকে যখন পেটে দানা পানি দেওয়ার কায়দা থাকে না, তখন কিন্তু মুদি দোকানদারগুলো হেল্প করে, অন্তত বাকি দিয়ে। কিন্তু কোনো বাড়িওয়ালাকে শুনিনি যে কোনো মাসের, এই যে প্রচণ্ড করোনার সময় গেল, মানে মরণ ব্যাধি করোনা, সেখানে কোনো বাড়িওয়ালা 1 মাসের বাসা ভাড়া মকুব করেছে কি আমার জানা নেই। এইগুলো যদি না করে থাকতো বা না করে থাকে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি করে? তারা কি বাড়িওয়ালার পক্ষে না ভাড়াটিয়াদের পক্ষে? আমার খুবই সন্দেহ হয়। তো যাই হোক, এই কারণে অনেক ঘরে অনেক দাম্পত্য কলহ হয়। এর মূল কারণ হচ্ছে টাকা, এবং এই দাম্পত্য কলহের কারণে অনেক নারী আত্মহত্যা করে। পুরুষদেরকেও আমরা বলবো, নারীরা ঘরে অনেক কাজ করে, যার কারণে তাদের স্বভাবগত কারণে তারা একটু ক্যাস করে। আপনারা তাদেরকে পাল্টা প্রতিক্রিয়া উত্তর করবেন না, কারণ নারীরা অভিমানী, গলায় দড়ি নিয়ে ঝুলে পড়তে পারে। এবং আরও কমপ্লেন রয়ে গেছে যে অনেককে মেরে ফেলা হয় এবং গলায় দড়ি নিয়েছে বলে চালিয়ে দেওয়া হয়। এটা যেন না হয় আর কি। হ্যাঁ, আর ঘুষ নিয়ে চাকরি হারালেন আনসার কমান্ডার, এটা প্রক্রিয়াটা আরও আগে শুরু করলে তাহলে ঘুষটা কমে যেত। ঘুষ কমে যাওয়ার, ঘুষ ছাড়া চাকরি হয় না, এটা দীর্ঘদিন ধরে
হয়েছে। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার। শিক্ষক শিক্ষা দেবে, শিক্ষক যদি ধর্ষকের ভূমিকায় যায়। হরিণাকুণ্ড, আপনার নাম শুনেছেন, এটা ঝিনাইদহের হরিণাকুণ্ডের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আল ইমরান নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তো আজকের বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, নিজে অসুস্থ থাকা সত্ত্বেও কিছু কিছু খবর আপনাদেরকে পরিবেশন করছি, এবং লায়ন মহিউদ্দিন ভাই শুনছেন। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা মামলার পৌর মেয়র আক্কাস গ্রেপ্তার। তা আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা হয়েছিল কোথায়? রাজশাহীর বাঘা উপজেলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার 5 জুলাই 2024 থেকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেখেন, খুন খারাপই বেড়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক খুন। আনার হত্যাকাণ্ডের খুন আপনারা শুনেছেন, নানান রকমের গুজব, গুঞ্জন, সত্য মিথ্যা নানান ঘটনা, সোনা চোরাচালান থেকে আরম্ভ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া নানান গুঞ্জন সেখানে আছে। সেই সঙ্গে আছে সুন্দরী নারীদের নিয়ে কাউকে কাউকে মানে মাতিয়ে রাখা যায়, এবং সেখানে খবর এসেছিল আরও অনেক নায়ক, অনেক নায়িকাদের, মডেল বা নায়িকাদের নাম এসেছিল, সেগুলো ধামাচাপা পড়ে গেছে। তো সমাজকে অবক্ষয় মুক্ত করতে হলে একটি সরকারের সবগুলো মন্ত্রণালয়কে রাত দিন পরিশ্রম করতে হবে, এবং বিরোধী দলকে এই গবেষণায় অংশ নিতে হবে, এবং বিরোধী দলকে হামলা মামলা দৌড়ঝাঁপ কেস কামলা এগুলো না দিয়ে তাদেরকে সংসদে ফিরিয়ে আনেন, সুষ্ঠু নির্বাচন দেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনেন। হ্যাঁ, তা না হলে এ দেশকে বাঁচানো যাবে না। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আরে ভাই, জাতির পিতার স্বপ্ন, সে স্বপ্ন দেখছিল কি? সে স্বপ্নগুলো কি কাউকে বলে গেছিল? জাতির পিতা যেগুলো বলে গেছে তার বইয়ে, পুস্তকে বা তার জীবদ্দশায়, সেগুলো আপনারা প্রচার করছেন। জাতির পিতা তো বলছিল সবাই পায় পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেগুলো কেন আপনারা বাজাচ্ছেন না? সেগুলো আপনারা প্রচার করেন। শুধু জাতির পিতার স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন। জাতির পিতা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় নাই? তাহলে আপনারা কেন এই সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী গোপন রাখতে চান বা সেই পক্ষে মতামত দিচ্ছেন? সরকারকে একটা স্ট্যান্ড নিয়ে সরাসরি প্রকাশ করতে হবে যে সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী গোপন থাকতে পারে না। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। তাহলে আপনি এতই কিছু করতে চান, তাহলে এই যে যারা যারা টাকা পয়সা বিদেশে পাচার করছে তাদেরকে খুঁজে বের করেন, তাদের নাম প্রকাশ করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন, এবং সেই টাকা পয়সাগুলো দিয়ে দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করেন। এসব কিছু না করে খালি লেকচার দেওয়ার সময় বড় বড় লেকচার যে আমরা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধির স্মার্ট হিসেবে গঠন করা। সবাই যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ চালাতে চান, তা প্রধানমন্ত্রীর তো অসুখ বিসুখ হতে পারে, প্রধানমন্ত্রীর বয়স হয়েছে, তো অবসর নেওয়া লাগতে পারে। তা আপনাদের পরবর্তী নেতাকে, সে নেতার নাম ঘোষণা করেন, সেটাই হবে মানে বুদ্ধিমত্তার কাজ। প্রধানমন্ত্রী অবশ্যই তার অনেক টেকনিক আছে, উনি অনেক কৌশলী বা অনেক জ্ঞানী, কিন্তু তারপর কি অনেক চাপ পড়ে যাচ্ছে না? বাংলাদেশের সকল সমস্যার সমাধান প্রধানমন্ত্রীকেই করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাই দেখি। অন্য অন্য মন্ত্রণালয়ের অন্য অন্য সরকারি বেসরকারি মানে বিভাগে দায়িত্ব সুষ্ঠুভাবে বন্টন করা উচিত। তা না হলে কীভাবে চলবে? এই যে রেলপথগুলো দেখি, সেখানে কেউ কেউ ভিডিও দেখায় নাট বল্টু ঢিল হয়ে গেছে, সেখানে রেলগাড়ি চলতেছে। অথচ কদিন আগে আমি নিউজ দিলাম যে যারা বাইরে কাজ করে, রেল কর্মী যারা ফিল্ডে কাজ করে, তাদের বেশিরভাগই তাদের অনেকেই
অফিসে কাজ করে, দপ্তরে, বাইরে বাইরে যায় না, রোদ্দুরে যায় না, এবং অনেকেই নিজেও কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে তাকে বেতনের কিছু অংশ দেয়। আমরা রেলওয়ের এই দুর্নীতির খবর এর আগেও প্রচার করেছিলাম, বলেছিলাম। তো ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথে নরসিংদী কমিউটার ট্রেন চালু দাবি করেছেন আপনারা কেউ কেউ, ঠিক আছে, কিন্তু রেলপথ তো নিরাপদ হতে হবে, তাই না? এই যে হিমাগারে মজুদ ছিল 4 লাখ ডিম, বিক্রি করে দেওয়া হলো নিলামে। তাহলে আগে এই ডিমের দাম মুহুর্মুহু বাড়ছিল, মুরগি ডিম পেলে কুল পাচ্ছিল না, জীবন শেষ। কুমিল্লার লালমাইয়ে একটি হিমাগারে অবৈধভাবে মজুদ 4,27,000 ডিম জব্দের পর তা নিলামে বিক্রি করা হয়েছে। তা নিলামে বিক্রি করেছেন, নিলামে বিক্রি করে যিনি কিনেছেন সে তো আবার বেশি দামে বেচে কেনা, সেটা কিন্তু দেখার বিষয়। নিলামে বিক্রি করে দিলেই হবে না। হ্যাঁ, কারণ হলো যে এই এবার সেই ডিমগুলো কারা কিনলো, তারা সেই ডিমগুলো কী দামে বিক্রি করছে। চারিদিকে অন্যায়, মজুতদারি, দুর্নীতি, অবিচার, মানে আসলে বুঝলাম না, মানে কঠিন অবস্থা। এই কঠিন অবস্থাকে দেশকে ফেরাতে হলে নিশ্চয়ই সরকারকে এবং বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে। সম্পদের তথ্য গোপন করে দুদকে জালে শিক্ষা কর্মকর্তা। সমাজচ্যুত সেই 4 পরিবারের কাছে ক্ষমা চাইল মসজিদ কমিটি, ফিরবেন না ইমাম। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমামকে চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়ে সমাজচ্যুত হওয়া 4 পরিবারের কাছে ক্ষমা চেয়েছে মসজিদ কমিটি। তাই কী হলো ঘটনা? চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলায় ইমামকে চাকরিচ্যুত করেছিল মসজিদ কমিটি। তার প্রতিবাদ জানিয়ে সমাজচ্যুত হওয়া 4 পরিবারের কাছে ক্ষমা চেয়েছে মসজিদ কমিটি। প্রতিবাদ জানায় আবার সমাজচ্যুত করা হয়েছে। তাহলে কীরকম ঘাউরা এরা মসজিদ কমিটি দখল করছে, সমাজের কমিটি দখল করছে, করে ইমামের চাকরি খাইছে, এবং প্রতিবাদ করা 4 পরিবারকে আবার একঘেরে করছে। এখন আবার সেই মসজিদ কমিটি মাপ চায়। একই সঙ্গে তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে তারা আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন। এসব খবর শুনে মাথার থেকে পা পর্যন্ত জ্বলে যায়, তবুও বলতে হয় আর কি। এই সমস্ত আজগুবি খবরগুলো শুনে আপনাদের ভালো লাগবে না। ছেলের বটির কোপে প্রাণ গেল মায়ের। তাইলে এই ছেলে কেমন ছেলে, যে মাতাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে কুমিল্লার লাকসামে। এই ছেলে তার মা নূরজাহান বেগম, বয়স 80, তার কুপিয়ে মেরে ফেলেছে। আহ, যে মারছে তার নাম আসিফাজ্জামান বাহার, বয়সও 50, কম হয়নি। পুলিশ অবশ্য তাকে গ্রেপ্তার করেছে। তো বন্যার খবর বলছিলাম, গাইবান্ধা বন্যা, 66 প্রাথমিক বিশ্ববিদ্যালয় বন্ধ। নকল ধরায় আরেকটা আজগবি খবর শুনেন। নকল ধরায় এইচএসসি ডিউটি থেকে শিক্ষককে অব্যাহতি। এরা কারা অব্যাহতি দেয়? নকল ধরায় এসএসসি পরীক্ষার ডিউটি থেকে এক শিক্ষককে অব্যাহতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া 2 কেন্দ্রের টিটি স্কুল ভেন্যুতে এই ঘটনা ঘটে। এই ঘটনার ভুক্তভোগী নেসার উদ্দিন তালুকদার, স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন মোল্লা গত বৃহস্পতিবার 4 জুলাই কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশরাফ উদ্দিন মোল্লা তার লিখিত অভিযোগে বলেন, গত 2 জুলাই কোটালীপাড়া 2 কেন্দ্রের টিটি স্কুল ভেন্যুর 407 নং কক্ষে প্রধান হিসেবে আমি ডিউটি করছিলাম। পরীক্ষা চলাকালে এই কক্ষের 5 জন পরীক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাধ্যমে পরীক্ষায় নকল করছিল। আমি নকলে বাধা দিয়ে তাদের কাছ থেকে 5টি মোবাইল সেট উদ্ধার করি এবং সেগুলো ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার রায়ের কাছে জমা দিই। পরে আমি
বিষয়টি হল সুপার ললিত কুমার বৈদ্য, সংযুক্ত কর্মকর্তা ও কোটালীপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোল্লাকে অবহিত করি। কিন্তু নকলের ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থীকে তাদের মোবাইল সেট ফেরত দেওয়া হয়। বাহ 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 বাহ! নকলের ঘটনার কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা শেষে ওই 5 শিক্ষার্থীকে তাদের মোবাইল সেট ফেরত দিয়ে দেন। পরে কেন্দ্র সুপারের প্ররোচনায় আমাকে 4 জুলাই পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেন যুব উন্নয়ন কর্মকর্তা। কে সে যুব উন্নয়ন কর্মকর্তা? কত বড় সাহস! যিনি ডিউটি শিক্ষক পরীক্ষার হলে নকল ধরেছিল, নকল ধরে মোবাইলে নকল করছিল, ধরেছিল, সে মোবাইল তো ফেরত দিয়েছে এবং ডিউটি শিক্ষককে অব্যাহতি দিয়েছে। সাহস কত বড়! এগুলো সরকারের প্রশাসন কি দেখে না? এগুলো কি ঘাস কাটে না আঙ্গুল চষেন? আপনারা দেখেন না? এত বড় সাহস! অভিযোগে এই শিক্ষককে আরও বলেন, আমি যাতে নকল বন্ধ করতে না পারি সে কারণে আমাকে কেন্দ্রের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল তার চালায় যেতে হবে। যুব উন্নয়নের কর্মকর্তার কাছে আমাকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ দিয়ে আমাকে জানান, যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে ডিউটি না করে হল সুপারের কক্ষে রসনা বিলাস করে সময় কাটান। টিটি স্কুল ভেন্যু ও কাজী মন্টু কলেজ কেন্দ্রে নকল করতে যাওয়া সহায়তা করেছেন, তাদের অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। এ বিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোল্লা বলেন, ওই শিক্ষক কোনো মোবাইল উদ্ধার করেননি কিংবা ওই মোবাইল কারোর কাছে তিনি জমাও দেননি। তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন। কার কথা বিশ্বাস করবেন বলেন? উল্টো তিনি নিয়ম ভেঙে পরীক্ষার হলে নিজের মোবাইল ব্যবহার করেছেন। তিনি প্রতি বছর পরীক্ষার ডিউটিতে এসে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করেন, তাই আর তার ডিউটি ঘুরিয়ে দেওয়া আছে মাত্র। আপনি কার কথা বিশ্বাস করবেন? শিক্ষকের কথা বিশ্বাস করবেন, নাকি যারা শিক্ষকের ডিউটিকে বাধাগ্রস্ত করে উল্টো তাকে পদচ্যুত করেছে, চাকরিচ্যুত করেছে? কার কথা ডিউটিচ্যুত করেছেন? কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, শুক্রবার ওই শিক্ষকের অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখা যাক কি তদন্ত হয় আর কি ব্যবস্থা নেওয়া হয়। আমাদের ভিউয়ার্সের সংখ্যা খুবই কম। মহিউদ্দিন মুরাদ উনি ওয়াচ করছেন আর সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। যদিও এখন গরমকাল, একটু বৃষ্টিপাত হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যার কারণে যার কারণে হয়তো পার্টিসিপেন্ট সংখ্যা কম। রাঙ্গামাটিতে সেতু ভেঙে আহত পথচারী। পটুয়াখালীর রাঙ্গামাটিতে সেতু ভেঙে খালে পড়ে সুজন হাওলাদার নামের এক যুবক আহত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সেতু কবে তৈরি হয়েছিল? না, সকাল 7:30 থেকে আমলাডাঙ্গা খালের উপর নির্মিত সেতুটি ভেঙে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় 18 থেকে 20 বছর আগে আমলাডাঙ্গা খালের উপর এই সেতু নির্মাণ করা হয়। তো কম সময় হয়নি, 20 বছর হয়ে গেছে। খালের পশ্চিম পারে কাছিয়াবনিয়া, পূর্ব পারে রাঙ্গামালী গ্রামের ফলে সেতুটি দিয়ে কয়েকশো মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থী ঝুঁকি নিয়ে আসা যাওয়া করত। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল সেতু। তাহলে ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতু থাকা অবস্থায় সেই সেতুকে চলাচলের অযোগ্য ঘোষণা করা হয়নি কেন? সেই প্রশাসনকে বিষয়ে জবাবদিহির আওতায় আনতে হবে। তবে আমি আমার গ্রিন পার্টির নেতাকর্মীকে বলবো এবং আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের নেতাকর্মীকে বলবো, সংশ্লিষ্ট এলাকায় এই বিষয়টাকে একটু খবরদারি করেন, তদন্ত করে দেখেন প্রশাসনের দুর্বলতা বা তাদের তদারকির অভাব কতখানি ছিল, যে একটি ঝুঁকিপূর্ণ সেতুকে ভেঙে পড়ার আগেই তা বন্ধ ঘোষণা করা হয়নি এবং বিকল্প পারাপারের ব্যবস্থা কেন নেওয়া হয়নি। গ্রিন পার্টি শুধু গ্রিন পার্টি করে না, গ্রিন পার্টি সারা বাংলাদেশের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করে। গ্রিন পার্টিতে অনেক অলস নেতাকর্মীও আছে, অনেক কর্মঠ নেতাকর্মীও আছে। আমরা সবাইকেই এক পাল্লায় মাপি, কেননা যে একজন এক এক সেক্টরে কাজ করে। কেউ মেধা খাটায়, কেউ বুদ্ধি খাটায়, কেউ পলিসি মেকিং করে, কেউ লাইভ করে, কেউ লাইক কমেন্ট করে। অতএব কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। গ্রিন পার্টিতে সারা বাংলাদেশে সব জেলায় উপজেলায় অনেকেই কাজ করছেন। আমি আশা করব তারা আরও অ্যাক্টিভ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত তুলে ধরবেন, বিভিন্ন অসঙ্গতি অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন। তাহলেই না আমরা সমাজে গ্রহণযোগ্যতা পাব এবং আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারবো।
মানুষের কল্যাণের কাজ করাটাই হচ্ছে মেন কাজ, ক্ষমতায় যাওয়াটা মেন কাজ না। ক্ষমতা যেতে হলে দায়িত্ব পালন করতে হয়, আমরা আগে দায়িত্ব পালন করছি। গ্রামের রাস্তা থেকে কৃষককে তুলে নিল দুর্বৃত্তরা, এটা খুবই দুঃখজনক ঘটনা। কেন, কোথায়, কি হয়েছে? নওগাঁর নিয়ামতপুরে নিজ গ্রামের রাস্তা থেকে তৈরি মোল্লা ওরফে তবু 40 নামের এক কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিয়ম শৃঙ্খলা এবং প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে, এবং ডিউটি যারা আছে, ডিউটি অফিসার, দিনে এবং রাতে আরও বেশি নেটওয়ার্কিংয়ের আওতায় আসতে হবে। প্রয়োজনে পুলিশ, গ্রাম্য পুলিশ তাদেরকে আরও বেশি ওয়াকি টকি এবং টেলিযোগাযোগের মাধ্যমে একটা নিরাপত্তার জাল বিস্তার করতে হবে। সরকারকে অনুরোধ করব যাতে কোথাও কোনো অনিয়ম না হয়, কোথাও কোনো মানুষ, কৃষক, শ্রমিক, যেই হোক, নিরাপত্তাহীনতার মধ্যে না পড়ে, যাতে দুর্বৃত্তরা কাউকে কোনো হুটহাট করে ধরতে না পারে। এক শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, বাড়িতে ডেকে 2 শিক্ষা কর্মকর্তাকে বেধড়ক পিটুনি দিয়েছে। আরে বাবা, বিয়ের প্রস্তাব দিলে তাকে মারতে হবে নাকি? ঘটনাটি দুঃখজনক। বারবার প্রেমিকার পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়ে হয়েছেন উপেক্ষিত। এর মধ্যে অন্যত্র বিয়ে ঠিক হয় শিক্ষিকার। ঘটনার একদিন আগে ওই শিক্ষিকার বাবাকে ফোন করে ফের বিয়ের প্রস্তাব দেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা। তার যোগ্যতাও কম না, উনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। পরে শিক্ষিকার পরিবারের লোকেরা ওই শিক্ষা কর্মকর্তাকে বাড়িতে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন। খুবই অন্যায়, খুবই অন্যায় এটা। এমন তো না যে যিনি পাত্র উনি একজন বখাটে, উনি অযোগ্যতা না, উনি উনি একজন শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা। উনি যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন তো বিনয়ের সঙ্গে বলা উচিত যে না রে বাবা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। এটা তো ঠিক না। ময়মনসিংহের গৌরীপুর উপশহরের ইসলামাবাদ মহল্লার এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পুলিশ গিয়ে আহত 2 জনকে উদ্ধার করে। পরে ধুমধামে বিয়ে হয় ওই শিক্ষিকার। যাই হোক, গ্রিন পার্টির সকল জেলা, সকল থানার নেতাকর্মীগণ সক্রিয় থাকেন। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে হবে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে থাকতে হবে। চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ল শিশু, এই খবর দিয়ে আজকে শেষ করব আজকের বাংলাদেশ। চলন্ত ট্রেনের ছাদে মানুষ বা গেল কিভাবে, আর সেখানে শিশু বা গেল কিভাবে? চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চকরিয়া চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে কুমিল্লার এক শিশু আহত হয়েছে। আমাদের চকরিয়া থানার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি খুবই অ্যালার্মিং। যদিও চকরিয়াতে আমাদের ফুল কমিটি হয়নি গ্রিন পার্টি, শুধুমাত্র যুক্ত হয়েছেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেনকে বলবো যে আস্তে আস্তে ওখানে শাখা সাজিয়ে নিতে এবং বিভিন্ন অনিয়মের সাথে যুদ্ধ করতে আমাদেরকে আরও লোকবল লাগবে। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে কুমিল্লার এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ছাদে বসেছিল শিশুটি। তাহলে ছাদে কি করে গেল? এটা তো রেল কর্তৃপক্ষ নজরদারির আওতায় আনবেন। একটা যাত্রী, তাও আবার শিশু, সে ছাদে কিভাবে উঠল? সংশ্লিষ্টদের ধারণা পথিমধ্যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে চকরিয়া আহারবাং স্টেশন পার হয়ে পশ্চিম ভিলেজার পাড়া এলাকায় শিশুটি ছাদ থেকে ছিটকে পড়ে। আহত শিশুর নাম রবিউল আওয়াল, বয়স মাত্র 11। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এলাকায় ও সেই এলাকার অটোরিকশা চালক বাক প্রতিবন্ধী আবু হানিফের ছেলে। রেলওয়ে, পুলিশ ও স্থানীয় লোকজন জানায় বৃহস্পতিবার 8:30টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস চকরিয়া উপজেলার আরবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজার পাড়া এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদ থেকে রেল লাইনে ছিটকে পড়ে এই শিশু। বাংলাদেশের সর্বত্র অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে গ্রিন পার্টি। এখন গ্রিন পার্টিতে লোকবল মনে হচ্ছে কম, আসলে ভার্চুয়ালি অনেক জেলায়, অনেক থানায় কাজ করছে অনেকেই, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা তাদের ভার্চুয়াল বক্তব্য তুলে ধরছি। আমরা সাধারণত প্রেস ক্লাবে মিটিং মিছিল কম করি, কারণ সেখানে অনেক খরচের ব্যাপার আছে। আর তাছাড়াও আমাদের ঢাকাতে প্রেস ক্লাবের আশেপাশে এইভাবে নেতাকর্মীর সংখ্যা কম, এবং অনেক অনেক দলগুলোকে দেখি যে তারা মিটিং মিছিল করেন, সেখানে কিছু ভাড়া করা টোকাই বা ভাড়া করা লোক থাকে। ওইভাবে রাজনীতি আসলে আমরা করতে চাই না। তবে ভবিষ্যতে আমরা করব মিটিং মিছিল। আমরা আরেকটু ঢাকা বেস্ট কেন্দ্রীয় অফিসের কেন্দ্রীয় গ্রিন পার্টি কেন্দ্রীয় অফিসের আশপাশে ঢাকা বেস্ট কিছু নেতাকর্মী বৃদ্ধি পেলে আমরা সেটা করব। কিন্তু সেই সাথে সারা বাংলাদেশের শাখাগুলোতে আমরা আরও বেশি সোচ্চার থাকতে চাই। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, এবং দয়া করে আমি যখন মাঝে মাঝে লাইভে আসব আজকের বাংলাদেশ এর খোঁজ খবর নিতে, আপনারা একটু শুনবেন। এখন না, শুনবেন, পরে শুনবেন, কিন্তু শুনবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।